আজকে আমরা হিন্দু ধর্ম শিক্ষার নতুন একটি অধ্যায় পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র এটি নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি ক্লাসগুলো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। বিভিন্ন পার্বণে বা মন্দিরে এরকম আরও অনেক ধরনের আলপনা দেখা যায়। প্রয়োজনে বিভিন্ন মন্দিরে গিয়ে আলপনা দেখে আসতে পারো। এবার পার্বণে বা বিভিন্ন মন্দিরে তোমার দেখা কিছু আলপনার চিত্র অঙ্কন করো। তো এখানে 4টা বক্স দেওয়া হয়েছে, আমি 4টা আলপনা অঙ্কন করে তোমাদের দেখাবো। চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। এই হলো এর অ্যান্সার স্ক্রিপ্টটা, ঠিক আছে? এরকম তোমরা আলপনা করে নিতে পারো অথবা তোমাদের মতো করে ড্রয়িং করে নিতে পারো। এখন আমরা 36 নম্বর পৃষ্ঠায় চলে যাব। লক্ষ্মী পূজায় আবশ্যকীয় উপকরণগুলোর একটি তালিকা তৈরি করো। চলো আমরা এর অ্যান্সারটা দেখে নিই। ধানের ছড়া, পঞ্চশস্য, সোনা, রূপা, কাঁচা হলুদ, মধু, দধি, সিঁদুর, ঘট, আতপ চাউল, পুষ্প, দূর্বা, শঙ্খ, পান, নৈবেদ্য, কর্পূর, লক্ষ্মীর শাড়ি। এগুলো অবশ্যই খাতায় নোট করে নিতে হবে। লক্ষ্মী পূজায় ব্যবহৃত যে কোনো একটি আলপনা আঁকি। তো এই হল লক্ষ্মী পূজার ব্যবহৃত একটি আলপনা। এছাড়া আরও অনেক আলপনা রয়েছে, তুমি তোমার মতো করে আলপনা অঙ্কন করতে পারো। নারায়ণ পূজা কেন গুরুত্বপূর্ণ তা জোড়ায় আলোচনা করো এবং নিচের ঘরে লেখো। আমরা এখন দলগত আকারে নারায়ণ পূজা কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করব। পলাশ, নারায়ণ দেব আমাদের পালনকর্তা, তার কাছ থেকে আমরা সন্তানাদি সহ পৃথিবীর সকল প্রাণীকে দায়িত্বের সঙ্গে পালন করার শিক্ষা পাই। বিজয়, নারায়ণ দেব শুধু পালনকর্তা নন, তিনি সকল জীবের মধ্যে আত্মরূপে বিরাজ করেন। পলাশ, সেই জন্যই তো আমরা ঈশ্বর জ্ঞানে মানুষ সহ সকল প্রাণীর সেবা করে থাকি। বিজয়, নারায়ণ দেবের পূজা করলে আমাদের মধ্যে নম্রতা বোধ জাগ্রত হয়। পলাশ, নারায়ণ দেবের আশীর্বাদেই তো আমাদের গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। বিজয়, নারায়ণ দেবের পূজা করলে গৃহে সুখ শান্তি বিরাজের পাশাপাশি পাপ মোচন হয় এবং দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। পলাশ, তাই আমাদের উচিত নিয়মিত নারায়ণ দেবের পূজা করা। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, তো এই প্রশ্নটা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। পূজা এবং পার্বণের মধ্যে পার্থক্য কি নিচে লেখো। পূজা, পূজা বলতে দেবদেবীর প্রশংসা বা শ্রদ্ধা নিবেদন বোঝায়। মঙ্গলকর আচার আচরণই পার্বণ। পূজা হলো সাকার উপাসনার একটি পদ্ধতি, পার্বণ হলো আনন্দ উৎসব করার একটি উপলক্ষ। পূজার মাধ্যমে অশুভ শক্তি দূর হয়, পার্বণের মাধ্যমে সমাজের বিভিন্ন ভেদাভেদ দূর হয়। পূজার উদাহরণ শিব পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, বিষ্ণু পূজা ইত্যাদি। পার্বণের উদাহরণ পৌষ সংক্রান্তি, দোলযাত্রা ইত্যাদি। তুমি অংশগ্রহণ করেছ এমন একটি পার্বণের বর্ণনা লেখো। পার্বণে কারা অংশগ্রহণ করে থাকেন, কিভাবে উৎসব পালিত হয়, এসব তুলে ধরে তোমার নিজের ভাষায় লেখো। চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। বাঙালির লোকোৎসব হিসেবে পরিচিত চড়ক পূজায় আমি বেশ কয়েকবার অংশগ্রহণ করেছি। চৈত্র মাসের শেষ দিন তথা চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার আয়োজন করা হয়। এ পূজা উপলক্ষে নানা ধরনের আচার অনুষ্ঠান পালিত হয় এবং মেলা বসে। এ পূজা উপভোগ এবং মেলায় অংশ নিতে ধর্মবর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকল বয়সী মানুষের সমাগম হয়। সব ভেদাভেদ ভুলে সব সম্প্রদায়ের মানুষের মহাসমারোহ ঘটে। চড়ক পূজা যদিও নির্দিষ্ট গোষ্ঠীর আচার অনুষ্ঠান, কিন্তু এটিকে কেন্দ্র করে যে মেলা অনুষ্ঠিত হয় তাতে বাঙালির ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনার সুস্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়। এখন আমরা পৃষ্ঠা নাম্বার 46-এ চলে যাব। আর এই রিডিংগুলো অবশ্যই তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়বা। দোলযাত্রায় আমরা কি কি করি তার বর্ণনা করো। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। এ উৎসবের অপর নাম বসন্ত উৎসব। দোলযাত্রা একটি সনাতন হিন্দু বৈষ্ণব উৎসব। দোলযাত্রার দিন সকালে রাধা কৃষ্ণের বিগ্রহে আবির দেওয়া হয় এবং দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তরা আবির দিয়ে রং খেলায় মেতে ওঠে।
দোলযাত্রা উৎসবের একটি ধর্ম নিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকে নারী পুরুষ নির্বিশেষে আবির ও বিভিন্ন রং খেলায় মত্ত হয়। দোলের পূর্বদিন রাতে খড়কুটো জ্বালিয়ে এক উৎসব পালন করা হয়। একে মেরা পুরানো বা বুড়ির গরু পুরানো বলা হয়। ভক্তদের বিশ্বাস বুড়ির ঘর আগুনে পুড়িয়ে অমঙ্গলকে তাড়ানো হয়। নিচে মিলকরণটি করো। তো এখানে নীল পূজার সাথে মিলে শিব, গম্ভীরা, উত্তরবঙ্গ, চৈত্র সংক্রান্তি চৈত্র মাসের শেষ দিন, চড়ক পূজা ফাল্গুনী পূর্ণিমা, সাংগ্রাই মারমা। ঠিক আছে, তো তোমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিতে পারো। এই হলো এর অ্যান্সার স্ক্রিপ্ট, অবশ্যই খাতায় নোট করে নিতে পারো। পৃষ্ঠা নাম্বার 48। নিচের শব্দগুলো ব্যাখ্যা করো। এখানে 5টি শব্দ দেওয়া হয়েছে, এগুলো আমরা ব্যাখ্যা করব। টেরাকোটা শিল্প, অলঙ্করণ, স্থাপত্য শিল্প, সাম্প্রদায়িক সম্প্রীতি, রাস পূর্ণিমা। চলো আমরা এর অ্যান্সারটা দেখে নিই। টেরাকোটা শিল্প, টেরা অর্থ মাটি, কোটা অর্থ পুরানো, অর্থাৎ পুরামাটির তৈরি শিল্প। অলঙ্কার, অলঙ্কার দিয়ে সজ্জিতকরণ। স্থাপত্য শিল্প, স্থাপত্য শিল্প বলতে দালান কৌঠা ও অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনা, নকশা এবং নির্মাণ প্রক্রিয়া ও কাজের সাথে সম্পর্কিত বিষয়কে বোঝায়। সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ বলে সবাই মিলেমিশে একসাথে বসবাস করা। রাস পূর্ণিমা, শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব, এই দিনে রাধা কৃষ্ণের পূজা করা হয়। আদিনাথ মন্দিরের অন্তর্গত আর কি কি মন্দির আছে? বাংলাদেশের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে অন্যতম আদিনাথ মন্দির। এটি কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালীর মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত। এ মন্দিরের অন্তর্গত মন্দিরগুলো হলো অষ্টভুজা দেবী দুর্গার মন্দির, ভৈরব মন্দির ও রাধা গোবিন্দ মন্দির। হরি ঠাকুরের অনুসারীগণ কি নামে পরিচিত? তাদের বিশেষ বৈশিষ্ট্য কি? নিচের ঘরে লেখো। চলো আমরা এর অ্যান্সারটা দেখে নিই। হরি ঠাকুরের অনুসারীগণ মতুয়া নামে পরিচিত। তাদের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। তারা হরি নামে মেতে থাকেন, তাদের কোনো জাতভেদ নেই। তারা সংসার কাজের সাথে সাথে ধর্মানুশীলন করেন। মতুয়া মহাসংঘ সরল আচার অনুষ্ঠান পালন করেন। মতুয়া ধর্মপ্রচারকদের বলা হয় গোসাই। ব্রহ্মপুত্র নদ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কেন তাৎপর্যপূর্ণ তা লেখো। চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। ব্রহ্মপুত্র নদের জলধারায় নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দ অংশটুকু হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। এখানে স্নান করে পরশুরাম মুনি পাপমুক্ত হয়েছিলেন। শাস্ত্রে উল্লেখিত পরশুরাম মুনির পাপমুক্তির কথা স্মরণ করেই বহু বছর ধরে পুণ্যার্থীরা এই অষ্টমী পুণ্যস্থান করে আসছেন। মনে করা হয় চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জগতের পবিত্র স্থানের পূর্ণ ব্রহ্মপুত্র নদে মিলিত হয়। এ সময় অসংখ্য পুণ্যার্থী এখানে পুণ্য স্থানের জন্য আসেন। তাদের দৃঢ় বিশ্বাস এই তিথিতে এখানকার জল স্পর্শ করলে সকল পাপ মোচন হয়। এ কারণে ব্রহ্মপুত্র নদ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তাৎপর্যপূর্ণ। নিচের বৈশিষ্ট্যগুলো কোন মন্দির বা তীর্থক্ষেত্রের জন্য প্রযোজ্য হবে? এখানে দেখো দিনাজপুর রাজ প্রাণনাথ রায়, এটির সাথে কোনটি মেলে? কান্তজির মন্দির। মৈনাক এবং ত্রেতা যুগ, এর সাথে মিলবে আদিনাথ মন্দির। মতুয়া বারুণী, এর সাথে মিলছে উড়াকান্দি। অন্নপূর্ণা ঘাট পরশুরাম, এর সাথে মিলবে লাঙ্গলবন। তোমরা এই অ্যান্সারটা দেখে নিতে পারো। আমি তোমাদের সবগুলো প্রশ্নের এবং কাজের অ্যান্সার দিয়েছি। এখন তোমরা যেন পরীক্ষায় ভালো করতে পারো তার জন্য এই অধ্যায়টি থেকে কিছু প্রশ্ন নির্বাচন করেছি। চলো আমরা এর প্রশ্নের আনসার স্ক্রিপ্টে চলে যাই। আলপনা কি? রং তুলির ছোঁয়ায় বিভিন্ন ধরনের নকশা আঁকাই হচ্ছে আলপনা। লক্ষ্মী কিসের দেবী? লক্ষ্মী ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। টেরাকোটা কি? পোড়ামাটির তৈরি শিল্প। দেবালয় বলতে কি বোঝো? যেখানে দেবতাদের পূজা করা হয় তাকে দেবালয় বলে। মতুয়া কি? হরি ঠাকুরের অনুসারীরা হরি নামে মেতে থাকে, তাই এদের মতুয়া বলে। লাঙ্গলবন কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীরে। লক্ষ্মী পূজা করা হয় কখন? আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে। নারায়ণ শব্দের অর্থ কি? নারায়ণ শব্দের অর্থ সব মানুষ বা সব জীবের আশ্রয়স্থল। চৈত্র সংক্রান্তি কি? চৈত্র মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি।
পার্বণ কি? মঙ্গলকর আচার আচরণকে পার্বণ বলে। দোলযাত্রা কি? দোলযাত্রা হলো রাধাকৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে কীর্তন সহ শোভাযাত্রা। আদিনাথ মন্দির কোথায় অবস্থিত? কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী দ্বীপে। এটি মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত। বুড়ির ঘর পুরানো বলতে কি বোঝো? ফাল্গুনী পূর্ণিমার পূর্বারাতে শুল্কা চতুর্দশী খড়কুটো জ্বালিয়ে অগ্নি উৎসব করা হয়। লাঙ্গল বন কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে। এগুলো অবশ্যই খাতায় নোট করে নিবা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা এই চ্যাপ্টার থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো।